সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব মূলত ভর ও শক্তির সম্পর্ক নিয়ে। তো প্রথমে আমরা টেক্সট বই যে ডেটাগুলো বা যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা আলোচনা করব এবং সেই সাথে টেক্সট নোটে আমরা দেখব যে আসলে কোনো বিষয় যদি বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন হয় সেটা ব্যাখ্যা করব। যদিও এই টপিকসটা অনেক বড় একটা টপিকস, কিন্তু তোমাদের এখানে খুব ছোট্ট করে আলোচনা করা আছে। যতটুকু আলোচনা করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলে দেখি। দেখো কি বলা হয়েছে, পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এটা আমরা যখন প্রথম পর্ব পড়েছিলাম, প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম আমরা যে কাজটাই করি না কেন সেটা শক্তিটা মূলত সূর্য থেকে আসে। এই যে আমি কথা বলছি তার জন্য আমার শক্তি প্রয়োজন। কোন শক্তি? আমার শরীরের ভেতরে যে রাসায়নিক শক্তিটা ছিল সেই রাসায়নিক শক্তিটা। এই রাসায়নিক শক্তি কোত্থেকে আসছে? আমি যে ভাত খেয়েছি সেই ভাত থেকে। সেই ভাত কোত্থেকে আসছে? খেতে যে ধান হয়েছে সেই ধান থেকে। ধান কিভাবে হয়েছে? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সেখান থেকে ধান তৈরি হয়েছে। তার মানে ওই মূল উৎসটা, আমি যে কথা বলছি এটার উৎসটাও কিন্তু সূর্য থেকে আসা। এরকম পৃথিবীর সব কিছুই থেকে আসছে সূর্য থেকে আসছে, মানে মূল শক্তির উৎসটা। এই জন্য পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এটি প্রায় 5 বিলিয়ন বছর থেকে আমাদের সৌরজগতে আলো, তাপ, কখনো কখনো শক্তিশালী আয়ন কণা বিকিরণ করে আসছে এবং আরও 5 বিলিয়ন বছর এইভাবে শক্তি বিকিরণ করে যাবে। এই শক্তির উৎস যদি রাসায়নিক বিক্রিয়া হতো তাহলে বহু আগেই সূর্যের সব জ্বালানি পুড়িয়ে যেত। অর্থাৎ এটা যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হইতো তাহলে রাসায়নিক বিক্রিয়াটার জ্বালানি যেগুলো ছিল সেগুলো অনেক আগেই পুড়িয়ে যেত। 5 বিলিয়ন পর্যন্ত এত শক্তি পরিমাণ নির্গত করতে পারতো না এবং আরও 5 বিলিয়ন এভাবে শক্তি নির্গত করতে পারতো না। কিন্তু সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। সে কারণে এত দীর্ঘ সময় আমরা সূর্য থেকে এই বিপুল পরিমাণে শক্তি পেয়ে আসছি এবং ভবিষ্যতেও শক্তি পেতে থাকব। অর্থাৎ আমরা দেখলাম সূর্য থেকে যে শক্তিটা আসতেছে এই শক্তির মূল উৎস মূলত কি বিক্রিয়া? এই শক্তির উৎস মূলত হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে এই শক্তিটা আসতেছে। এখানে কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে শক্তিটা আসতেছে না। আচ্ছা, সাধারণভাবে 1 গ্রাম কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি পাওয়া যায় আনুমানিক 3000 জুল। এটা একটু মনে রাখবো যে 1 গ্রাম কয়লা পোড়ালে কতটুকু শক্তি পাওয়া যায়? 3000 জুল শক্তি পাওয়া যায়। তার অনেকখানি আবার বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। যে 3000 জুল, এই 3000 জুল যে আমরা শক্তি পেয়েছি এই শক্তিটা পুরোপুরি কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। এখান থেকে কিছু পরিমাণ শক্তি কিন্তু বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। সেই তুলনায় 1 গ্রাম পদার্থ থেকে নিউক্লিয় শক্তি আসে, দেখো অনেক বড় একটা সংখ্যা, 9-এর পরে 13টা শূন্য। আমরা একটা কাজ করতে পারি, এটাকে বিলিয়নে কনভার্ট করতে পারি। বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তাহলে এটাকে আমরা 100 কোটি দ্বারা ভাগ করে দিতে পারি। 100 কোটি দ্বারা ভাগ করা মানে হচ্ছে 1-এর পরে 9টা শূন্য। তাহলে 3টা চলে গেল, 6টা চলে গেল, 9টা চলে গেল। তাহলে এখানে কত থাকতেছে? 90,000 বিলিয়ন। কত থাকতেছে? 90,000 বিলিয়ন। এই যে 90,000 বিলিয়ন। তার মানে আমরা বলতে পারি যে 1 গ্রাম পদার্থ থেকে নিউক্লিয় শক্তি আসে কতটুকু? 90,000 বিলিয়ন পরিমাণে শক্তি আসে। তার কারণ নিউক্লিয় শক্তি আসে আইনস্টাইনের অতি বিখ্যাত E=mc² এই সমীকরণ দিয়ে। আসলে এই সমীকরণ দিয়ে শক্তি আসে না, বরং শক্তি কতটুকু আসে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি বা হিসাব করতে পারি E=mc² সূত্র দিয়ে। এখানে E হলো গিয়ে শক্তি, এম হলো ভর। এই যে আমরা 1 গ্রামের কথা বললাম, এম মানে হচ্ছে এখানে ধরো 1 গ্রাম বা বিভিন্ন পরিমাণ হতে পারে। আর সি হলো কি? আলোর বেগ। এই সহজ সমীকরণে সি সবচেয়ে বড় ভূমিকা রাখে, কারণ এর মান হচ্ছে 30 কোটি মিটার পার সেকেন্ড। 30 কোটি মিটার পার সেকেন্ড, বা আমরা যেটাকে বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 30 কোটি মিটার পার সেকেন্ড। এর বর্গ করলে কত বড় একটা সংখ্যা দাঁড়াচ্ছে দেখো তো, কত বড় সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আবার আমরা বিলিয়নে নিয়ে যাই তাহলে বিলিয়নে নিয়ে গেলে হচ্ছে আমরা কি করতে হবে? 100 কোটি দ্বারা ভাগ করতে হবে। 100 কোটি মানে হচ্ছে 1-এর পরে 9টা শূন্য। তো 9টা শূন্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 9 কোটি বিলিয়ন, 9 কোটি বিলিয়ন পরিমাণে এখান থেকে, মানে আলোর বেগের বর্গ হচ্ছে 9 কোটি বিলিয়ন। তাহলে বুঝতে পারতেছো শক্তির পরিমাণ অবশ্যই বেশি হবে। সেটা আমরা বললাম যে 90,000 বিলিয়ন। 1 গ্রাম শক্তি যদি শক্তিকে, 1 গ্রাম পদার্থকে যদি নিউক্লিয় শক্তিতে রূপান্তর করা যায় বা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে শক্তিতে রূপান্তর করা যায় তাহলে আমরা কতটুকু শক্তি পাই? 90,000 বিলিয়ন। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে এই শক্তির হিসাবটা হয় E=mc² সূত্র দিয়ে, যেখানে সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান নর্মালি অনেক বেশি, প্রায় 30 কোটি। সেটাকে যদি বর্গ করা হয় তাহলে পাওয়া যায় 9 কোটি বিলিয়ন। এই জন্য সংখ্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা,
যা মোটেই ছেলে খেলা নয়। ছেলে খেলা নয় মানে হচ্ছে এই শক্তির পরিমাণ অনেক বেশি। রূপপুরে দেশের প্রথম নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মূল শক্তি আসবে E=mc² থেকে। আবারও কারেকশন করে দিচ্ছি, E=mc² থেকে শক্তি আসবে না, বরং কতটুকু শক্তি আসবে সেটা E=mc² দিয়ে আমরা হিসাব করতে পারবো। এরপরে দেখো, ভরকে শক্তিতে রূপান্তর করা হলে E=mc² হিসেবে অচিন্তনীয় পরিমাণ শক্তি পাওয়া যায়। কথাটি সত্যি, কিন্তু তাই কাজটি খুব সহজ নয়, কিংবা যে কোনো ভরকেই যখন খুশি শক্তিতে রূপান্তর করা যায় না। এর প্রযুক্তিটি অনেক কঠিন এবং শুধু অল্প কিছু বিশেষ মৌলিক পদার্থ থেকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে এখান পর্যন্ত এই শক্তি বের করে আনা সম্ভব হয়েছে। অর্থাৎ আমরা যে কোনো শক্তিকে চাই, মানে যে কোনো পদার্থকে চাইলে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় শক্তিতে রূপান্তরিত করতে পারবো না। এটা অল্প কিছু পদার্থ নিয়ে এখন করা সম্ভব হয়েছে, এবং এর যে টেকনোলজি, সেই টেকনোলজি সিস্টেমটাও কিন্তু অনেক উন্নত বা অনেক ক্রিটিক্যাল বা অনেক কমপ্লেক্স, এবং সেই সাথে অনেক বেশি রিস্কি, অনেকগুলো সমস্যা আছে। এই জন্য আমরা চাইলেই যে কোনো পদার্থকে যে কোনো মুহূর্তেই আমরা শক্তিতে রূপান্তর করতে পারতেছি না। তারপরেও ল্যাবরেটরিতে এটা নিয়ে কাজ চলতেছে। যদি কোনো একটা সময় এটা সহজভাবে উৎপাদন করা সম্ভব হয়, বা যে কোনো পদার্থকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে পারি এইভাবে নিউক্লিয় শক্তিতে, তাহলে পৃথিবীতে যে শক্তির যে সংকট দেখা দেয় বা শক্তির যে অভাব তৈরি হয় বা অভাব যে মনে হচ্ছে, এটা আসলে পুড়িয়ে যাবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন আর আলাদা করে শক্তির প্রয়োজন হবে না, এখান থেকে আমরা শক্তিতে রূপান্তর করে ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো, দুই রকম নিউক্লিয় বিক্রিয়ার শক্তি পাওয়া যায়, যার একটি হচ্ছে ফিশন, অন্যটি হচ্ছে ফিউশন। খেয়াল করি, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। দুইটা কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন, আরেকটা কি নিউক্লিয়ার ফিউশন। ফিশন পদ্ধতিতে একটি বড় নিউক্লিয়াস ভেঙে ছোট দুটি নিউক্লিয়াসে তৈরি হয়, এবং এই প্রক্রিয়ায় যেটুকু ভর কমে যায় সেটা E=mc² হিসেবে শক্তি হিসেবে বের হয়ে আসে। খেয়াল করো, নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এর মধ্যে নিউক্লিয়ার ফিশন কোনটা? নিউক্লিয়ার ফিশন হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে যদি ছোট নিউক্লিয়াসে তৈরি করে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। আর এই ক্ষেত্রে যতটুকু ভর কমে যায় সেই ভরটাই মূলত E=mc² হিসেবে কি হয়? শক্তি হিসেবে বের হয়ে আসে। আমরা এখানে একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখতেছি। এটা কি? এটা হচ্ছে ইউরেনিয়াম 235। এই ইউরেনিয়াম 235 কে যে নিউট্রন, এখানে তিনটা নিউট্রন আছে, এরকম একটা নিউট্রনকে দিয়ে যখন আমরা ইউরেনিয়াম 235 কে আঘাত করব, তখন এটা ভেঙে যাবে, ভেঙে ছোট দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। বেরিয়াম হচ্ছে 141 আর ক্রিপ্টন হচ্ছে 92। তাহলে ইউরেনিয়ামকে আমি নিউট্রন দ্বারা আঘাত করলাম, তখন ইউরেনিয়ামটা দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে বা নতুন দুইটা মৌলে পরিণত হচ্ছে। একটা হলো বেরিয়াম আর একটা হলো ক্রিপ্টন। এবং আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে 235, আর এদের দুজনের ভরের যোগফল কত? 141 আর হচ্ছে 92, অর্থাৎ 141 যোগ 92। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? এখান থেকে পাওয়া যাবে 233। তাহলে ইউরেনিয়ামে ভর ছিল কত? 235 গ্রাম। সেটাকে যখন ভাঙা হলো, সেই ভরের পরিমাণ কত হলো? 233 গ্রাম। কিছু পরিমাণে ভর কমে গেছে, যতটুকু ভর কমে গেছে সেটাই মূলত শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই যে একটা নিউক্লিয়াস ভেঙে নতুন দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে এবং এতে বিপুল পরিমাণে শক্তি নিঃসৃত করতেছে, সেটাকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবং এটা মনে রাখার একটা ট্রিক আমি পরে দিয়ে বলে দিচ্ছি। এবং সেই সাথে এখানে দেখো তিনটা নিউট্রন নিঃসৃত হচ্ছে। একটা নিউট্রন দিয়ে ইউরেনিয়ামকে আঘাত করতেছি, এখান থেকে হচ্ছে কি হচ্ছে? তিনটা নিউট্রন নির্গত হয়ে আসতেছে। এই তিনটা নিউট্রন নতুন করে তিনটা ইউরেনিয়ামকে আঘাত করবে। এই প্রত্যেকটা ইউরেনিয়ামে আবার তিনটা করে নিউট্রন ছাড়বে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, প্রথমে একটা নিউট্রন ছিল, সেটা যখন একটা ইউরেনিয়ামকে ভাঙে তখন সেখান থেকে কয়টা নিউট্রন নির্গত হচ্ছে? সেখান থেকে নতুন করে তিনটা নিউট্রন নির্গত হচ্ছে। প্রত্যেকটা নিউট্রন এক একটা ইউরেনিয়ামকে আঘাত করলে এখান থেকে আবার তিনটা করে নিউট্রন নির্গত হচ্ছে। দেখো, প্রত্যেকটা থেকে কি হচ্ছে? তিনটা করে নিউট্রন নির্গত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি একটাকে আঘাত করলাম, তাহলে তিনটা পাওয়া গেল। সেই তিনটা যখন তিনজনকে আঘাত করলো, প্রত্যেকে তিনটা করে নতুন করে কয়টা নিউট্রন নির্গত করতেছে? 1 2 3 4 5 6 7 8 9। এখন প্রত্যেকটা যদি আবার একটা একটা করে ইউরেনিয়ামকে আঘাত করে, তাহলে প্রত্যেকটা থেকে আবার তিনটা করে নিউট্রন নির্গত হবে। তাহলে এখানে একটা থেকে যদি তিনটা হয়, তাহলে 9টা থেকে কয়টা হবে? 9 × 3 মানে হচ্ছে কত? 27টা নিউট্রন নির্গত হবে। খেয়াল করে এর পরের ধাপে হচ্ছে কয়টা নিউট্রন থাকবে? এর পরের ধাপে নিউট্রন নির্গত হবে 27টা। এর পরের ধাপে কয়টা হবে? এই যে 27টা নিউট্রন প্রত্যেকে আবার তিনটা করে আঘাত করবে, তাহলে 3 × 27 কত হবে? 3 × 27, এরপরে ধরো 81টা।
81টা নিউট্রন তৈরি করবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, প্রথম ধাপে হচ্ছে একটা নিউট্রন ছিল, সেখান থেকে ইউরেনিয়ামকে আঘাত করে দ্বিতীয় ধাপে 3টা নিউট্রন তৈরি হলো। সেই 3টা নিউট্রন প্রত্যেকে এক একটা ইউরেনিয়ামকে আঘাত করে 3টা করে নিউট্রন নির্গত হচ্ছে, যার ফলে 9টা নিউট্রন নির্গত হচ্ছে। এই 9টা নিউট্রন আবার প্রত্যেকে 3টা করে নির্গত করবে, তখন হবে 27টা। আবার 27টা প্রত্যেকে 3টা করে নির্গত করবে, 81টা। খেয়াল করো এই বিক্রিয়াটা কি কন্টিনিউয়াসলি চলতেছে না? এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেছে বলে এটাকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিয়াকশন। আর এই নিউক্লিয়ার চেইন রিয়াকশনের কারণেই কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়। তাই সূর্যের এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেছে এবং আমরা প্রচুর পরিমাণে শক্তি পাচ্ছি। এবং সেই সাথে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার দ্বিতীয় ধাপে 3টা নিউট্রন নির্গত হয়, তৃতীয় ধাপে 9টা নিউট্রন নির্গত হয়, চতুর্থ ধাপে 27টা, পঞ্চম ধাপে 81টা নিউট্রন নির্গত হয়। অনেক সময় এই টাইপস প্রশ্ন হয়ে থাকে। তাহলে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ফিশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়, নিউট্রন নির্গত হয়। এরপরে আসো, আমাদের রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে এই প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি করা হবে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তির হিসাব করা হবে। আবারও বলছি, শক্তির সৃষ্টি না, শক্তির হিসাব করা হবে। ফিউশন প্রক্রিয়ায় দুটা ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা বড় নিউক্লিয়াসে তৈরি হয় এবং যেটুকু ভর কমে যায় সেটুকুকে = mc² হিসেবে শক্তি হিসাবে বের হয়ে আসে। অর্থাৎ যখন এখানে ছোট দুইটা নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ছোটটা থেকে হচ্ছে বড়টাতে পরিণত হতে যতটুকু ভর কমে যায় সেটাই মূলত শক্তি হিসেবে বের হয়ে আসে। সেটা আমরা হিসাব করতে পারি E=mc² সূত্রের মাধ্যমে। এখানে সূর্যে এই প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ সূর্যের ভেতরে এই প্রক্রিয়ায় মূলত শক্তি সৃষ্টি হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন ল্যাবরেটরিতে ফিউশন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত পরিবেশে ধারাবাহিকভাবে শক্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে সাফল্য পাওয়া গেলে পৃথিবীর শক্তির প্রয়োজন পুরোপুরি মিটে যাবে বলে আশা করা যায়। অর্থাৎ ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ন্যাচারালি বা মানে কৃত্রিমভাবে আমরা যদি হচ্ছে অনেক সহজ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে পারি, তাহলে শক্তির যে চাহিদা সেটা আসলে একদম সমস্তটাই মিটিয়ে ফেলা সম্ভব হবে বলে আমরা মনে করছি। আমরা গোড়া থেকে শক্তির রূপান্তরের কথা বলে আসছি, কাজেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভরকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলে উল্টোটা কি সম্ভব কিনা। উল্টোটা মানে হচ্ছে ভরকে যদি শক্তিতে রূপান্তর করা যায় তাহলে শক্তিকে কি ভরে রূপান্তরিত করা যায় কিনা। হ্যাঁ, শক্তিকেও ভরে রূপান্তরিত করা যায়। তাহলে এইখানে আমরা মূলত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সম্পর্কে জানছি। ফিউশন বিক্রিয়া কোনটা আর ফিউশন বিক্রিয়া কোনটা, এটা নিয়ে অনেক সময় আমাদের কি হয়, কনফিউজড হয়ে যায় যে কোনটা ফিউশন বিক্রিয়া আর কোনটা ফিউশন বিক্রিয়া। এটা মনে রাখার একটা সহজ ট্রিক তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ছোট নিউক্লিয়াস মিলে যদি একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয়, ছোট মিলে যদি একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আর যদি বড় নিউক্লিয়াস ভেঙে যদি ছোট নিউক্লিয়াসে যদি পরিণত হয়, তখন সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আমি আরেকবার একটু বলছি, ছোট মিলে যদি বড় নিউক্লিয়াসে পরিণত হয় তখন তাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। বড় নিউক্লিয়াস ভেঙে যদি ছোট নিউক্লিয়াসে পরিণত হয় তাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। মনে রাখার উপায় কি, এই যে খেয়াল করো, ফিউশন আর ফিউশন দুইটা বানানের মধ্যে ফিউশনটা হচ্ছে বড় আর ফিউশনটা হচ্ছে ছোট। যদি বড় নিউক্লিয়াস তৈরি হয় তখন সেটাকে বলা হবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যদি ছোট নিউক্লিয়াস তৈরি হয় তাকে বলা হবে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই বানান দিয়ে এবং বানানের আকৃতি দিয়ে তোমরা এইভাবে মনে রাখতে পারো কোনটাকে ফিউশন বিক্রিয়া বলা হয়, কোনটাকে ফিউশন বিক্রিয়া বলা হয়। তাহলে এই পর্বে আমাদের আলোচনা ছিল নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া। তোমাদের বইয়ে এতটুকু পর্যন্ত আলোচনা করা হচ্ছে, সো আমি ওই সামান্য তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই পর্ব এখানেই শেষ করছি।